ইরানের সাথে যুদ্ধে জড়ানো বোকামি হয়েছে ট্রাম্পের স্বীকারোক্তি। আমেরিকার হস্তক্ষেপে তেহরান পরমাণু অস্ত্র পায়নি বলে দাবি। কুয়েতে আমেরিকার ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের। হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার দাবি। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার তৃণমূল কংগ্রেসের আরেক সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলা, পশ্চিমবঙ্গে উত্তেজনা। স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে। আমি কাজী আয়েশা, শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের সাথে যুদ্ধে জড়ানো বোকামি হয়েছে বলে স্বীকার করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, এই যুদ্ধে আমেরিকার জড়ানো উচিত হয়নি। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন ট্রাম্প। তবে যুদ্ধে জড়ানো ভুল ছিল উল্লেখ করলেও তেহরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। দাবি করেন, আমেরিকার সামরিক হস্তক্ষেপের কারণেই ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারেনি। ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধ শুরুর পর বেশ আত্মবিশ্বাসী ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বারবার এই যুদ্ধে জয় পাওয়ার দাবিও করে আসছেন তিনি। তবে তার সেই বিশ্বাস ভাঙতে খুব বেশি সময় লাগেনি। বিশেষজ্ঞরা মনে করেন, মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকার সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের পাল্টা হামলা আর হরমুজ প্রণালী আটকে দেওয়ার ঘটনা ট্রাম্পের সব হিসেব নিকেশ বদলে দেয়। আর বদলে যাওয়া সেই হিসেব লুকাতেই ইরান যুদ্ধের ফলাফল নিয়ে একের পর এক মন্তব্য ও কৃতিত্ব দাবি করতে থাকেন তিনি। তবে এবার ভিন্ন সুর শোনা গেল আমেরিকার প্রেসিডেন্টের কণ্ঠে। প্রথমবারের মতো সরাসরি স্বীকার করলেন, ইরান যুদ্ধে আমেরিকার জড়ানো উচিত হয়নি। ফক্স নিউজকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে তেহরানের বিরুদ্ধে তার প্রশাসনের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে সেই বিষয়েও ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজের সাক্ষাৎকারে 2003 সালের ইরাক যুদ্ধের প্রসঙ্গ টেনে আমেরিকার পররাষ্ট্রনীতির সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প। বলেন, বাগদাদ কিংবা তেহরান, আমেরিকার বাহিনীর কোথাও সামরিক অভিযানে যাওয়া ঠিক হয়নি। এ সময় নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে ট্রাম্প বলেন, ইরাকে কি ঘটেছিল তা সবাই দেখেছে। আমেরিকা যা করেছে তা ছিল চরম বোকামি। একইভাবে ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানো উচিত হয়নি বলে স্পষ্ট মন্তব্য করেন তিনি। তবে ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানো ভুল ছিল উল্লেখ করলেও তেহরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ট্রাম্প। আমেরিকার সামরিক হস্তক্ষেপের কারণে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারেনি বলে দাবি করেন তিনি। বলেন, ইরানের পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা রয়েছে। আজ থেকে 9 মাস আগে তেহরানের ওপর B-2 বোমারু বিমান দিয়ে আঘাত করা না হলে এতক্ষণে তেহরান পারমাণবিক অস্ত্রের মালিক হয়ে যেত বলে মন্তব্য করেন তিনি। আর এমন কিছু হলে ইসরায়েল, এমনকি পুরো মধ্যপ্রাচ্যের অস্তিত্বই হুমকির মুখে পড়ত বলে দাবি করেন ট্রাম্প। এদিকে ইরানের সঙ্গে প্রস্তাবিত একটি চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমের শীর্ষ সহযোগীদের সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প কোনো সিদ্ধান্ত না দিয়ে শুধুমাত্র কিছু সংশোধনের কথা বলেছেন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আমেরিকার গণমাধ্যম এক্সিওস। সেখানে বলা হয়, ট্রাম্পের দূতরা ইরানের সঙ্গে যে সমঝোতায় পৌঁছেছেন, শুক্রবারের ওই বৈঠকে কয়েকটি ক্ষেত্রে তার সংশোধন করার কথা বলেছেন প্রেসিডেন্ট। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। কুয়েতে আমেরিকার একটি সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে অন্তত 5 আমেরিকান সেনা ও ঠিকাদার আহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়াও এই হামলায় আমেরিকার সামরিক বাহিনীর দুটি অত্যাধুনিক ড্রোনও ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্লুমবার্গ জানায়, শনিবার কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিকে লক্ষ্য করে চালানো ইরানের হামলায় অন্তত 5 জন আহত হন, যাদের মধ্যে সামরিক সদস্য, বেসামরিক ঠিকাদার রয়েছেন। তবে তাদের আঘাত গুরুতর নয় বলে জানানো হয়। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে 2টি MQ-9 রিপার ড্রোন। এর মধ্যে একটি পুরোপুরি ধ্বংস হয়েছে এবং অন্যটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিটি ড্রোনের মূল্য প্রায় $3 কোটি। হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার দাবি জানিয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর জানায়, এই প্রণালী দিয়ে চলাচলের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম মেনে চলতে হবে, অন্যথায় কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে। এক বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা IRGCর পূর্ণ কর্তৃত্বের অধীনে পরিচালিত হচ্ছে। কোনো জাহাজ বিধিনিষেধ লঙ্ঘনের চেষ্টা করলে তাদের নিরাপত্তা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলেও সতর্ক করা হয়।
হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে নিজেদের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে ইরানের সর্বোচ্চ সামরিক অভিযান পরিচালনা ইউনিট। একই সাথে এই জলসীমায় যে কোনো ধরনের সামরিক হস্তক্ষেপের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলেও সতর্ক বার্তা দেওয়া হয়। স্থানীয় সময় শনিবার দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর খতম আল আম্বিয়া থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, এখন থেকে হরমুজ প্রণালীর সার্বিক ব্যবস্থাপনা পূর্ণ কর্তৃত্বের সাথে পরিচালনা করবে আইআরজিসি। বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী সব ধরনের বাণিজ্যিক জাহাজ, কার্গো এবং তেলবাহী ট্যাঙ্কারকে বাধ্যতামূলকভাবে শুধুমাত্র নির্ধারিত রুট ব্যবহার করতে হবে। একই সাথে প্যাসেজে চলাচলের জন্য আইআরজিসি নৌবাহিনীর কাছ থেকে নিতে হবে আগাম অনুমতি। নিয়ম লঙ্ঘনের যে কোনো চেষ্টা জাহাজের নিরাপদ যাতায়াতকে মারাত্মক ঝুঁকিতে ফেলবে বলেও সতর্ক করা হয়। আঞ্চলিক জলসীমায় মোতায়েন থাকা বিদেশি নৌবাহিনীর উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি বার্তা দিয়ে আইআরজিসি জানায়, হরমুজ প্রণালী ব্যবস্থাপনায় হস্তক্ষেপ কিংবা নৌ চলাচলে বিঘ্ন ঘটানোর উদ্দেশ্যে বিদেশি সামরিক জাহাজ যদি কোনো পদক্ষেপ নেয় তাহলে তাদের সরাসরি লক্ষ্যবস্তু করবে তারা। আইআরজিসি নৌবাহিনী জানায়, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী নিয়ে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির নির্দেশনা বাস্তবায়ন করতে তারা সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে ইরানের একজন আইন প্রণেতা জানান, হরমুজ প্রণালীর ওপর ইরানের সার্বভৌমত্ব ও এর ব্যবস্থাপনা আনুষ্ঠানিক রূপ দিতে দেশটির পার্লামেন্ট খুব শিগগিরই একটি আইন অনুমোদন করতে যাচ্ছে। পার্লামেন্টের প্রেসিডিং বোর্ডের সদস্য আলী রেজা সালিমি জোর দিয়ে বলেন, হরমুজ প্রণালী ইরান ও ওমানের আঞ্চলিক জলসীমার মধ্যে বিভক্ত, তাই অন্য কোনো দেশকে এই জলপথ সম্পর্কে সিদ্ধান্ত নেয়ার অনুমতি দেয়া হবে না। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। হরমুজ প্রণালীতে আটকা পড়া 13টি বাণিজ্যিক জাহাজ ফিরিয়ে আনতে জরুরি অভিযান শুরু করেছে ভারত। দেশটির কেন্দ্রীয় সরকারের বন্দর জাহাজ ও জলপথ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা উপেশ কুমার এ তথ্য নিশ্চিত করেছেন। এএফপিকে তিনি জানান, আটকা পড়া এই 13 ভারতীয় জাহাজের মধ্যে একটি এলপিজিবাহী ট্যাঙ্কার জাহাজ, 5টি অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কার জাহাজ, একটি রাসায়নিক পণ্যবাহী ট্যাঙ্কার জাহাজ, 3টি কন্টেইনার জাহাজ, 2টি বাল্ক ক্যারিয়ার জাহাজ এবং একটি ড্রেজার রয়েছে। জাহাজগুলো ফিরিয়ে আনতে ভারতের বিভিন্ন মন্ত্রণালয় এবং ইরান ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ভারতীয় দূতাবাস ও অন্যান্য অংশীদাররা সমন্বিতভাবে কাজ করছেন বলে জানানো হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের সোনারপুরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার একদিন পরই দলটির আরেক সংসদ সদস্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা হয়েছে। বিধানসভা নির্বাচনের পর তৃণমূল কর্মীদের গণহারে গ্রেপ্তার আটকের প্রতিবাদে থানায় স্মারকলিপি জমা দিতে গেলে তার উপর এই হামলা হয়। এদিকে অভিষেকের উপর হামলার ঘটনায় এখন পর্যন্ত 5 জনকে আটক করেছে পুলিশ। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর থেকেই বিজেপি তৃণমূল কংগ্রেস উত্তেজনা চরমে। এর মধ্যেই বিধানসভায় পরাজয়ের পর প্রথম রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে জনরোষের মুখে পড়েন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাকে হেনস্থার পরদিনই পশ্চিমবঙ্গের হুগলি জেলায় তৃণমূল কংগ্রেসের আরেক সংসদ সদস্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলা হয়েছে। বিধানসভা নির্বাচনের পর তৃণমূল কর্মীদের গণহারে গ্রেপ্তার আটকের প্রতিবাদে চণ্ডীতলা থানায় স্মারকলিপি জমা দিতে যান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এ সময় তার ওপর এই হামলা হয়। এর আগে শনিবার দক্ষিণ 24 পরগনা জেলার সোনারপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত এক দলীয় কর্মীর পরিবারের সাথে দেখা করতে যান ডায়মন্ড হারবার এলাকার সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ সময় তাকে লক্ষ্য করে ইট, পাটকেল, ডিম ও জুতো ছোঁড়া হয়। চারপাশ থেকে ওঠে চোর চোর স্লোগান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষোভকারীরা অভিষেককে ঘিরে ধরে কিল ঘুষি ও লাথি মারতে শুরু করে। দলীয় এক কর্মীর দেয়া ক্রিকেট হেলমেট মাথায় পড়ে এবং নিরাপত্তা কর্মীদের সহায়তায় কোনো মতে রক্ষা পান তিনি। এই ঘটনায় এখন পর্যন্ত বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। এরা আমাদের প্রাণে মারতে চায়, মেরে দিক, আমার মৃতদেহ উদ্ধার হোক এখান থেকে, কিন্তু আমি জায়গা ছেড়ে যাব না। আহত অবস্থায় উদ্ধারের পর অভিষেককে কলকাতার 2টি বেসরকারি হাসপাতালে নেওয়া হলেও তাকে ভর্তি করতে অস্বীকৃতি জানানো হয়। প্রাথমিক চিকিৎসা শেষে রাতে তাকে বাড়িতে পাঠিয়ে দেয় চিকিৎসকরা। এই ঘটনায় চিকিৎসকদের উপর রাজনৈতিক চাপের অভিযোগ তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্সে এক পোস্টে মমতা অভিযোগ করেন, শাসকরাই খুনিতে পরিণত হয়েছে। তবে তৃণমূলের সব অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, এই হামলার সঙ্গে তাদের দলের কোনো যোগসূত্র নেই। এটি মূলত বছরের পর বছর ধরে নির্যাতিত স্থানীয় মানুষের জমে থাকা ক্ষোভের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ বলে দাবি করেন তিনি। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আন্তর্জাতিক বুলেটিনে নিচ্ছে একটা বিরতির সাথে থাকুন। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান VRM প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত A গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই A গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। আবারও স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে। শনিবার বুদাপেস্টের পুস্কাস অ্যারেনায় অনুষ্ঠিত ফাইনালে আর্সেনালকে টাই ব্রেকারে 4-3 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে PSG। জয় উদযাপনে ফ্রান্সের রাস্তায় নেমে আসে হাজারো সমর্থক। এ সময় সহিংস সংঘর্ষের ঘটনা ঘটে। ফরাসি পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষের জেরে এখন পর্যন্ত 416 জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্রমন্ত্রী লর্ড নুনেস বলেন, 280 জনের বেশি গ্রেপ্তার হয়েছে শুধু প্যারিসেই। এই সহিংসতাকে একেবারে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন তিনি। জানান, এই সংঘর্ষে 7 জন পুলিশ আহত হয়েছেন। ভারতের রাজধানী দিল্লিতে ধসে পড়েছে একটি 5 তলা বাণিজ্যিক ভবন। সাকিত মেট্রো স্টেশনের কাছে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় এখন পর্যন্ত 12 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। এখনও ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজদের উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করছে দুর্যোগ মোকাবিলা বাহিনী সহ একাধিক সংস্থা। চায়নার এক দুর্গম মরুভূমিতে বিশাল এক সামরিক স্থাপনা গড়ে উঠতে দেখা যাচ্ছে স্যাটেলাইট চিত্রে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, বেইজিংয়ের পরমাণু অস্ত্রাগারে আমেরিকা কখনো আগে আঘাত হানলে নিশ্চিতভাবে পাল্টা আঘাত হানার সক্ষমতা ধরে রাখতেই চায়নার এই মহা আয়োজন। চায়নার পরমাণু নীতির অন্যতম প্রধান ভিত্তি হল নো ফার্স্ট ইউজ বা আগে ব্যবহার না করার নীতি। অর্থাৎ কোনো সংঘাত শুরু হলে চায়না নিজে থেকে আগে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না। তবে বিশ্লেষকদের ধারণা, তাইওয়ানকে কেন্দ্র করে কোনো সংঘাত শুরু হলে বাইরের দেশের হস্তক্ষেপ ঠেকাতে পরমাণু অস্ত্রের ভয় দেখাতে পারে বেইজিং। এ মাসেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং তাকে সতর্ক করে বলেছেন, তাইওয়ান ইস্যুতে 2 দেশের মতবিরোধ নিরসন না হলে পরিস্থিতি বিপজ্জনক দিকে মোড় নিতে পারে। এর মধ্যেই বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে দুর্গম মরুভূমির যেসব ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্রাগার বা সাইলোতে চায়নার সবচেয়ে শক্তিশালী দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো রাখা আছে। বেইজিং এখন তার চারপাশে উৎক্ষেপণ কেন্দ্র বা লঞ্চ প্যাড, বাংকার এবং যোগাযোগের এক বিশাল নেটওয়ার্ক তৈরি করছে। চায়নার উত্তর পশ্চিমাঞ্চলের হামি পারমাণবিক ঘাঁটির কাছে এরই মধ্যে 80টিরও বেশি নতুন লঞ্চ প্যাড এবং 3টি বড় অক্টাগন বা অষ্টভুজাকৃতির এই বিশেষ স্থাপনা তৈরি করা হয়েছে। বিশেষজ্ঞরা রয়টার্সকে জানিয়েছেন, এই স্থাপনাগুলোতে অন্তত 80টি কংক্রিটের প্যাড রয়েছে, যা চায়নার মোবাইল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী যান এবং বিমান প্রতিরক্ষা ব্যাটারি মোতায়েনে ব্যবহৃত হতে পারে। এর পাশাপাশি এখানে ইলেকট্রনিক যুদ্ধ পদ্ধতি এবং স্যাটেলাইট যোগাযোগের আধুনিক ব্যবস্থা দেখা গেছে। নির্মাণ কাজের এই বিশাল পরিধি নিয়ে এর আগে কোনো আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়নি। এই নেটওয়ার্কটি মূলত বেইজিংয়ের পাল্টা আঘাত হানার সক্ষমতা নিশ্চিত করার এক বড় ধরনের চেষ্টা। তাইওয়ানের সার্বভৌমত্ব সহ বিভিন্ন ইস্যুতে ওয়াশিংটনের সাথে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই আমেরিকার সাথে চায়নার তীব্র পরমাণু প্রতিযোগিতা চলছে। মরুভূমির এই নতুন অবকাঠামোয় 2টি রহস্যময় অষ্টভুজাকৃতির স্থাপনায় সেনাদের আবাসন ব্যবস্থা এবং বড় সামরিক যান রাখার বিশাল গ্যারেজ রয়েছে। এগুলোর পাশেই রয়েছে সাঁজোয়া বাংকার, সুরক্ষিত অস্ত্রাগার, এয়ারফিল্ড এবং রেলপথ, যা এই অষ্টভুজগুলোকে সরাসরি পরমাণু ঘাঁটির সাথে যুক্ত করেছে। রয়টার্সের বিশেষ প্রতিবেদন থেকে জানা যায়, চলতি মে মাসে এবং গত এপ্রিল মাসেও এখানে বড় সামরিক যান নিয়ে মহড়া চালানো হয়েছে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আন্তর্জাতিক বুলেটিনে নিচ্ছে আরও একটা বিরতির সাথে থাকুন। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান VRM প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট।
ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। আবারও স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে। ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোয় দ্রুত ছড়িয়ে পড়া ইবোলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে তৎপরতা শুরু করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল বুনিয়া সফর করেছেন সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানোম গ্যাব্রিয়েসুস। তিনি জানান, ইবোলা নির্মূল না হওয়া পর্যন্ত কঙ্গোর পাশে থাকবে WHO। বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধানের এই আশ্বাসের পর মাঠ পর্যায়ে প্রতিরোধমূলক ব্যবস্থা আরও জোরদার করেছে কঙ্গো সরকার। লাওসে বন্যা কবলিত গুহায় আটকে পড়া 5 গ্রামবাসীকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে গুহার ভেতরে নিখোঁজ থাকা বাকি 2 জনের খোঁজে তল্লাশি এখনও চলছে। উদ্ধার হওয়া 5 জন বর্তমানে হাসপাতালে ভালো আছেন। তবে ভারী বৃষ্টির কারণে গুহার ভেতরে পানি বেড়ে যাওয়ায় বাকি 2 জনের সন্ধান পেতে দেরি হচ্ছে। উদ্ধারকারীদের ধারণা, গুহার একদম ভেতরের একটি সরু ফাটলের ওপাশে নিখোঁজ 2 জন আটকে থাকতে পারেন। বর্তমানে পাম্পের সাহায্যে পানি নিষ্কাশনের চেষ্টা চলছে। পাম্প দিয়ে পানি কমানোর পর সেখানে আবার তল্লাশি চালানো হবে। ইউরোপের দেশ লিথুয়ানিয়ার এক ঐতিহ্যবাহী খাবার পিঙ্ক স্যুপ বা গোলাপি স্যুপ। এই বিশেষ খাবারটিকে কেন্দ্র করে দেশটির রাজধানী ভিলনিয়াসে বসেছে এক বর্ণিল উৎসবের আসর। দেশি বিদেশি লাখো মানুষের অংশগ্রহণে পুরো শহর যেন রূপ নিয়েছে গোলাপি রঙে। শহরের চারদিকে শুধুই গোলাপি রঙের ছড়াছড়ি, বর্ণিল আলো আর আতশবাজিতে মেতেছে পুরো উৎসব প্রাঙ্গণ। লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে বসেছে ঐতিহ্যবাহী পিঙ্ক স্যুপ ফেস্টিভ্যাল। স্থানীয়দের কাছে এই খাবারের জনপ্রিয়তা আকাশচুম্বী। একটা জরিপে দেখা গেছে বেশিরভাগ মানুষেরই প্রিয় খাবার এই পিঙ্ক স্যুপ। তাই সবাইকে এক ছাদের নিচে আনতেই আমাদের এই আয়োজন। এর মাধ্যমে বিদেশি পর্যটকদেরও আকর্ষণ করা যাচ্ছে। স্থানীয় ভাষায় এই খাবারকে বলা হয় সালতি বারসচাই। বিটরুট আর বিশেষ এক ধরনের দই দিয়ে তৈরি হয় এই ঠান্ডা স্যুপ। স্বাদ বাড়াতে থাকে শসা আর সেদ্ধ ডিম। উৎসবের মূল আকর্ষণ ছিল স্যুপ হাতে ওয়েটারদের দারুণ এক দৌড় প্রতিযোগিতা। এবার যুক্তরাজ্য, জার্মানি, আমেরিকা সহ বিভিন্ন দেশ থেকে প্রচুর পর্যটক এসেছেন। সব মিলিয়ে 1 লাখেরও বেশি মানুষ এই উৎসবে যোগ দেবেন বলে আশা করছি। এবার নিয়ে চতুর্থবারের মতো আয়োজন করা হলো এই উৎসবের। স্যুপের স্বাদ নেয়ার পাশাপাশি নানা আয়োজনে মেতেছেন দর্শনার্থীরা। অনেকেই এসেছেন উৎসবের সাথে মিল রেখে গোলাপি পোশাক পরে। এটা ভীষণ সুস্বাদু। গরমের দিনে এই ঠান্ডা স্যুপ ক্লান্তি দূর করে দেয়। এটা আমাদের দেশের এক দারুণ ঐতিহ্য। শুধু খাওয়া দাওয়াই নয়, কোলাহল মুক্ত এই উৎসবের ছিমছাম পরিবেশ মুগ্ধ করেছে দূর দূরান্ত থেকে আসা পর্যটকদেরও। ঠান্ডা বিটরুটের এই স্যুপটা আসলেই বেশ রিফ্রেশিং। এখানে কোনো অতিরিক্ত হইচই নেই। পুরো উৎসবের আমেজটাই অন্যরকম। চারপাশে কত মানুষ, কত রকমের আয়োজন, সব জায়গায় শুধু গোলাপি রং। আমি এই রংটা খুব ভালোবাসি। উৎসবটা এক কথায় অসাধারণ। গোলাপি রঙের বিশাল স্লাইড আর রাইডে মেতেছিল শিশুরা। সব মিলিয়ে ছুটির দিনে এক বাটি ঠান্ডা স্যুপের স্বাদ আর আনন্দের রঙে মেতেছিল পুরো ভিলনিয়াস শহর। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আর এই ছিল আন্তর্জাতিক বুলেটিনে। একটু পরেই দেখবেন জেলা বুলেটিন। চ্যানেল 1-এর সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।